প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সঙ্গেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। Tempranito, miren, dormida la saga en el saque de manos. পরে 4-3 গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে কানাডা। টাইব্রেকারে গোলরক্ষক নৈপুণ্যে ফের সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে জেসে মার্চের শিষ্যরা। ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিউ জার্সিরা মেটলাইফ স্টেডিয়ামে আগামী বুধবার আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। 2024 টি-20 বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন হার্দিক পান্ডিয়া। ফাইনালে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছিলেন তিনি। এবার প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-20 অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন তিনি। আর বিশ্বকাপের মাঝে 6-এ নেমে যাওয়া সাকিব এগিয়েছেন এক ধাপ। বিশ্বকাপ শেষে আইসিসির হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। সেখানেই শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হটিয়ে শীর্ষে উঠেছেন হার্দিক। বিশ্বকাপের ফাইনালে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। তুলে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ দুই ব্যাটার হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের উইকেট। ম্যাচের শেষ ওভারে 16 রান ডিফেন্ড করে দলের জয়ও নিশ্চিত করেন হার্দিক। ব্যাট হাতেও বিশ্বকাপের ভালো ফর্মে ছিলেন তিনি, যার সুবাদে তিনি 2 ধাপ এগিয়েছেন। অর্থাৎ এখন তিনি টি-20তে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম এই ক্যাটাগরির শীর্ষে উঠলেন। অন্যদিকে সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের আগে টি-20 অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে নামতে নামতে 6-এ নেমে গিয়েছিলেন তিনি। তবে এক ধাপ এগিয়ে 5-এ উঠে এসেছেন দেশসেরা এই অলরাউন্ডার। একটা সময় নানা অনুরোধে বড় দলগুলো খেলতে এলেও কোয়ালিফায়ার কিংবা আইসিসি ইভেন্টের ম্যাচগুলোই ছিল নারী ক্রিকেটারদের ভরসার জায়গা। এখন পরিস্থিতি পাল্টেছে। পারফরমেন্স দিয়ে নারীরা আইসিসি ওয়ানডে সুপার লিগে খেলছেন ভারত, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষেও। তবে সুযোগ সুবিধার দিক দিয়ে পিছিয়ে আছে তারা। বাংলাদেশের ক্রিকেটে কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েদের সাফল্যই বেশি। ছেলেরা এখন পর্যন্ত এসিসি কিংবা আইসিসির কোনো ট্রফিও জিততে পারেনি, কিন্তু মেয়েরা এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই সাফল্যের আনন্দের মধ্যে কিছু বিষাদও আছে না পাওয়ার ক্ষোভ কিংবা পদে পদে বঞ্চনার গল্প। তবু নারী ক্রিকেটাররা এগিয়ে যাচ্ছে। 2021 সালে বাংলাদেশ নারী দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে। এখনো কোনো টেস্ট ম্যাচ খেলতে পারেনি। টেস্টের জন্য প্রস্তুত হতে যে ঘরোয়া অবকাঠামো দরকার সেটাই এখনো তৈরি হয়নি। ক্রিকেটে মেয়েদের সাফল্য বা সম্ভাবনা যেমনই থাকুক, তাদের জন্য ঘরোয়া প্রতিযোগিতা রয়েছে হাতে গোনা 2-1টা। তবে ট্রেনিং এর সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার প্রতি জোর দেন বিসিবির মহিলা উইংয়ের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমন। আমাদের মেয়েদেরকে প্র্যাকটিস করতে দিতে আসলে অভিভাবক সবসময় উৎসাহ দেন না। ছেলেরা যতটা উৎসাহ পান ফ্যামিলি থেকে, মেয়েরা ততটা পান না। মেয়েদের অনেক অবস্টাকল পার হয়ে আসতে হয়। আমাদের আসলে বিশেষ কোনো ব্যবস্থা যদি না নিই তাহলে তাদের জন্য আরও ডিফিকাল্ট। আমার মনে হয় আমি যেটা চিন্তা করছি, যেটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা, প্রতিটা ডিস্ট্রিক্টে যদি ডিস্ট্রিক্ট কোচদের আমরা এই জিনিসটা আমি চেষ্টা করব, আমি তাদের আহ্বান জানাবো মেয়েদের জন্য স্পেসিফিকলি আলাদা একটা ট্রেনিং টাইমটা রাখার জন্য, যেখানে সে মেয়েরা শুধু এসে প্র্যাকটিস করতে পারবে। তাহলে মনে হয় আরও বেশি মেয়ে ক্রিকেট খেলা আসতে পারবে। কারণ এখন যারাই প্র্যাকটিস করেন ঠিক প্র্যাকটিস করার সুযোগটা অত বেশি নয়, সব জায়গায় নয়, হয়তো কিছু জায়গায় আছে, সব জায়গায় সেটা তারা পাচ্ছেন না। এই জিনিসটা করতে পারলে তাহলে তো আমরা অভিভাবকরা হয়তো তারা আরও বেশি মেয়েদের উৎসাহ দিতে পারেন মাঠে যে ক্রিকেট খেলার জন্য যারা খেলতে পারে। তো এটাই আসলে চেষ্টা করছি আমি। কারণ আমাদের মহিলা ক্রিকেটটা কিন্তু বেশ সম্ভাবনাময়, সেখানে কিন্তু আমাদের বেশ সাফল্যও আছে এবং সেখানে সাফল্য পাওয়া মানে সম্ভব ইন ফিউচার। তো আর যখন এখন মেয়েদের ক্রিকেটটা বড় হচ্ছে আস্তে আস্তে, তখন আমাদের এই সুযোগটা তৈরি করে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। মূল যে প্রতিযোগিতা প্রিমিয়ার লিগ গত 2 বছর, তা হয়েছে মে থেকে জুন মাসে। সর্বশেষ জাতীয় লিগ হয়েছে 2022 সালের
অগাস্টে। বাংলাদেশে জুন, জুলাই, আগস্ট এই সময়টা ক্রিকেট খেলার জন্য খুব একটা উপযুক্ত সময় নয়। বৃষ্টি তো থাকেই, আবহাওয়া একটু শুকনো হলে গরমও থাকে তীব্র। অনেক ম্যাচই বৃষ্টিতে কাটা পড়ে। যে ম্যাচগুলো কোনোভাবে শেষ করা যায় তাতেও মানসম্পন্ন ক্রিকেট খেলাটা দুরূহ হয়ে পড়ে। হাতে গোনা অল্প কয়েকটা মাঠে পুরুষ দল ও বয়সভিত্তিক দলগুলোর ঘরোয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবার প্রয়োজন শেষ হলে আয়োজন করা হয় মেয়েদের টুর্নামেন্ট। আমাদের প্রিমিয়ার লিগটা শুরু হয় জুন মাসে। এই সবার খেলা শেষ হওয়ার পরে মেয়েদের খেলা শুরু হচ্ছে। জুন মাসে খেলার জন্য আসলে সঠিক সময় নয়। এই সময় খুব আপনারা সবাই জানেন এই সময় খুব চ্যালেঞ্জিং। ছেলেদেরই কষ্ট হয়, মেয়েদের জন্য তারও অনেক বেশি কষ্ট হয়। অ্যাট দ্য সেম টাইম বৃষ্টি হয়, খেলা অ্যাবান্ডেন্ট হয়। তো আমরা আর প্রিমিয়ার লিগ যেটা আমরা খেলি সেটাই কিন্তু আমাদের খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় টুর্নামেন্ট। সেখান থেকে কিন্তু আমরা মূলগুলোতে খেলার বাছাই করে থাকি। তারপর আমাদের যদিও এনসিএল আছে, বাট প্রিমিয়ার লিগটা কিন্তু আমাদের যেখানে খেলোয়াড়রা তাদের পারফরমেন্সটা শো করতে পারে। জুন মাসে মেয়েদের জন্য রাইট টাইম, মানে যে কোনো ক্রিকেট খেলার জন্য আসলে রাইট টাইম নয়। আমাদের যদি আমরা এই টুর্নামেন্টটা বিশেষ করে প্রিমিয়ার লিগটা অ্যাটলিস্ট মার্চের মধ্যে শেষ করতে পারি, তাহলে আরও বেটার পারফরমেন্স আমরা দেখতে পারবো আমাদের ক্রিকেটারদের কাছ থেকে। বর্ষায় মেয়েদের ঘরোয়া লিগ আয়োজনের মূল কারণ মাঠ সংকট। ক্রিকেট টুর্নামেন্টের সংখ্যা বাড়লেও বাড়েনি মাঠের সংখ্যা। একটা সময় নানা অনুরোধে বড় দলগুলো খেলতে এলেও কোয়ালিফায়ার কিংবা আইসিসি ইভেন্টের ম্যাচগুলোই ছিল নারী ক্রিকেটারদের ভরসা। এখন পরিস্থিতি পাল্টেছে। পারফরমেন্স দিয়ে নারীরা আইসিসি ওয়ানডে সুপার লিগে খেলছেন ভারত, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। প্রতিটা পর্বে আমরা চেষ্টা করি বিভিন্ন কিছু মানুষের সাথে কথা বলতে, যেই মানুষগুলো ক্রীড়াপ্রেমী এবং তারা এই স্পোর্টস অঙ্গনে তাদের জায়গাটা একেবারেই অনন্য। আমার হাতে আপনারা একটা বল দেখছেন। এই বলটা দেখে হয়তো একটু মনে প্রশ্ন জাগতে পারে যে এটা আসলে আবার কোন খেলা। তো এই খেলাটার নাম হচ্ছে সেফাক টাক্রো। আমরা তো আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ করেছি, কিন্তু আরও ওয়ার্ল্ড কাপ আছে আমাদের। সেই ওয়ার্ল্ড কাপ এই সেফাক টাক্রোর, যেটা কিনা শেষ করে এসেছেন। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক বাংলাদেশ সেফাক টাক্রো অ্যাসোসিয়েশনের মোহাম্মদ ফারুক ঢালি। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যেটি শুনতে চাই, এটা আসলে নতুন একটা খেলা, কিন্তু আপনারা নতুন খেলাকেই বাংলাদেশের কাছে নতুন, এবং আপনারা ওয়ার্ল্ড কাপ শেষ করে এসেছেন। এই যে যাত্রাটা, এটা কবে থেকে শুরু করলেন এবং ওয়ার্ল্ড কাপটা যাত্রাটা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলাকে। বাংলাদেশের সেপাক টাক্রো খেলাটির আগমন 2014 সালে জাতীয় সেপাক টাক্রো দিয়ে শুরু হয়েছিল, এবং তার পরবর্তীতে আমরা এটার কার্যক্রম ক্রমান্বয়ে দেশে বিস্তৃত করি। প্রথম আমাদের ন্যাশনালে অংশগ্রহণ করেছিল 15টি জেলা দল এবং 2টি ইউনিভার্সিটি দল, এবং তা পর্যায়ক্রমে আমরা এখন 5ম জাতীয় সেপাক টাক্রো পর্যন্ত শেষ করতে পেরেছি, যেখানে 28টি জেলা দলের পুরুষ এবং মহিলা বিভাগে সেপাক টাক্রো খেলায় অংশগ্রহণ করেছিল, এবং বিভিন্ন জেলায় এখনও সেভাবে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ইতিমধ্যে আমরা এই খেলাটি যেহেতু এশিয়া প্যাসিফিক অঞ্চলের একটি জনপ্রিয় খেলা, আমি বলবো মালয়েশিয়া এবং থাইল্যান্ডের এটা একেবারে অধিক জনপ্রিয় খেলা। খেলাটি আসলে তাদেরই উৎপত্তি। 1982 সাল থেকে এশিয়ান গেমসের নিয়মিত ইভেন্ট হিসাবে পরিচালিত হয়ে আসছে। এই খেলার সাথে আমি প্রথম পরিচিত হই এই মিরপুর ইনডোর স্টেডিয়ামে। থাইল্যান্ডের একটা টিম এসেছিল এশিয়ান খো খেলার জন্য, তারা এই বল সাথে ক্যারি করে নিয়ে আসছিল, আমরা তখন দেখি। পর্যায়ক্রমে বিভিন্ন সময় বিভিন্ন ধাপে এই খেলা নিয়ে আমরা কাজ করা শুরু করলেও 2014 সালে আমরা আনুষ্ঠানিকভাবে ন্যাশনালের মাধ্যমে মাঠে করাই। ইতিমধ্যে আমরা 2টি ওয়ার্ল্ড কাপ খেলেছি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলেছি। আপনাদের অবগতির জন্য বলছি যে থাইল্যান্ডের মান্যবর রাজা মহোদয়ের নামে প্রতি বছরই একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে। সেখানে বাংলাদেশ দল ডিভিশন 2তে প্রথম অংশগ্রহণ করে। এই খেলার 3টি ডিভিশন আছে, প্রিমিয়ার ডিভিশন, ডিভিশন 1, ডিভিশন 2। প্রাথমিক পর্যায়ে আমরা ডিভিশন 2তে অংশগ্রহণ করে পরবর্তী পর্যায়ে আমরা 2014 সাল থেকে ডিভিশন 1-এর সাথে সম্পৃক্ত হই, এবং করোনার পরবর্তী সময়ে আমরা ডিভিশন 1-এ নিয়মিত খেলে আসছি। বর্তমান অবস্থা যদি শুনতে চাই, যে এখন আসলে কোন অবস্থাতে আছে? এখন আমাদের যে অবস্থান, আমরা ওয়ার্ল্ড কাপ সেপাক টাক্রো, যেটি ইন্টারন্যাশনাল সেপাক টাক্রো ফেডারেশন আয়োজন করেছিল মালয়েশিয়ার
তৃতীয় ইনডোর স্টেডিয়ামে, এটা কুয়ালালামপুরে। এটা 18 থেকে 24 মে অনুষ্ঠিত হয়। সেখানে 2টা ডিভিশনে খেলা হয়েছিল, প্রিমিয়ার ডিভিশন এবং ডিভিশন 1। ডিভিশন 1-এ আমরা 9টা দেশ পার্টিসিপেট করেছিলাম। আমি দেশগুলির কথা বলছি, ইরান, চাইনিজ তাইপে, আমাদের সাথে আরও ছিল সৌদি আরব, শ্রীলঙ্কা, নেপাল। এই 9টি দেশের মধ্যে ডিভিশন 1-এর 2টি ইভেন্টে খেলা হয়, একটা রেগু ইভেন্ট আর একটা ছিল কোয়াড ইভেন্ট। রেগু ইভেন্টে 3 জন খেলোয়াড় মাঠে থাকে, কোয়াড ইভেন্টে 4 জন খেলোয়াড় মাঠে থাকে। রেগু ইভেন্টে 1 জন খেলোয়াড় আমাদের খেলোয়াড় 2 জন রেস্ট খেলোয়াড় থাকে, কোয়াড ইভেন্টেও 2 জন রেস্ট খেলোয়াড় থাকে। তা আমরা কোয়াড ইভেন্টে সেমিফাইনালে হেরে যাই ইরানের সাথে, এবং সেইখান থেকেই আমরা 3য় স্থান লাভ করি এবং ব্রোঞ্জ মেডেল গ্রহণ করি। তো মালয়েশিয়াতে আমাদের যে পারফরমেন্স ছিল সেটা এর আগেই আমরা আবার খেলে আসছিলাম গত ফেব্রুয়ারি মাসে নেপালে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ। সেখানেও আমরা 2য় অবস্থান পেয়েছিলাম এই কোয়াড ইভেন্টে। তো সুতরাং আমাদের যে অংশগ্রহণ, আমরা এই পর্যন্ত 2011 সালে প্রথম যখন ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করি মালয়েশিয়া, তখন আমাদের অবস্থান ছিল প্রায় 0। আমরা কোনো দলকে হারাতে পারিনি, এমনকি কোনো সেটও আমরা জয়লাভ করিনি। কিন্তু এবছর আমরা প্রত্যেকটি দলের সাথেই প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা করে কাউকে হারিয়েছি, কারো কাছ থেকে সেট পয়েন্টও নিয়েছি। তো এইভাবে আমাদের পদযাত্রা দিন দিন আমরা এগিয়ে চলছি। আমাদের মূল লক্ষ্য এশিয়ান গেমসের নিয়মিত ইভেন্ট এটা, এবং এশিয়ান গেমসে আমাদের একটাই লক্ষ্য পদক জয় করা। এই মুহূর্তে সেটা উচ্চবিলাসী আশা হলেও এটা আমাদের পক্ষে আমি মনে করি সম্ভব, যেহেতু আমরা ওয়ার্ল্ড যে সেপাক টাকরো কান্ট্রিগুলি তাদের বিভিন্ন দেশের সাথে খেলেছি, সেই খেলার দক্ষতা এবং অভিজ্ঞতা আমাদের আছে। তারই আলোকে আমরা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছি। প্রত্যেকটা খেলারই আসলে সবাই স্পন্সরের কথা বলে যে যদি স্পন্সররা থাকে তাহলে খেলাটা এগিয়ে নিতে আসলে সুবিধা হয়। সেক্ষেত্রে আপনাদের যে অর্থনৈতিক কাঠামো সেটা কিভাবে আপনারা ম্যানেজ করছেন, বা এটার জন্য ফান্ড বা কোনো স্পন্সর আছে কি না সেটা একটু শুনি। আপনারা জানেন জাতীয় ক্রীড়া পরিষদ খেলাধুলার অঙ্গনে একটা ফান্ড দিয়ে থাকে, এবং প্রাথমিক যে ফান্ড আমরা সেটা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পেয়েছি এবং পেয়ে থাকি। তাছাড়াও তারা আমাদের ট্রেনিংয়ের বিষয়ে এবং দেশে বিদেশে অংশগ্রহণ বিষয়ে তাদের সাধ্যমতো সহযোগিতা করেন। তো সেই সহযোগিতা আমি মনে করি আমাদের চলার পথকে আরও সুন্দর করেছে। সরকার অন্যান্য খেলাধুলাকে যে পৃষ্ঠপোষকতা প্রদান করে থাকে তার সাথে যে আমাদের নামটা আছে এতেই আমরা অত্যন্ত আনন্দিত, এবং আমাদের দল গঠনে, দলের প্রশিক্ষণে এবং অন্যান্য বিষয়ে সবসময় জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় সার্বক্ষণিক সহযোগিতা করে থাকেন। তারই ধারাবাহিকতায় আমাদের এই অর্জনগুলি আমরা অর্জন করতে সক্ষমতার পথে এগিয়ে চলেছি। আমি বলবো না আমরা অর্জন করেছি, কারণ আমরা এখনও আন্তর্জাতিক কোনো লেভেলে চ্যাম্পিয়ন হতে পারি না। আমরা রানার্স আপ হয়েছি, কিংস কাপে আমরা আমাদের ডিভিশনে রানার্স আপ হয়েছি, আমরা অনেকবার 3য় স্থান ট্রফি পেয়েছি। তো সেক্ষেত্রে আমাদের যে অর্জন সেটা শুরুর অর্জনের দিক থেকে আমি মনে করি যে এটা একেবারে ভালো না হলেও মন্দের ভালো। সম্প্রতি যে স্পন্সরশিপের কথা না বললেই নয়, এনএসটি হোল্ডিং চট্টগ্রামের, তারা আমাকে 2টি প্রোগ্রামে ভীষণ সহায়তা করেছেন। যেমন আমি সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে গিয়েছিলাম, সেখানে খেলোয়াড়দের টোটাল বিমান ভাড়া তারা দিয়েছিলেন, এবং এই যে ওয়ার্ল্ড কাপে আমরা গিয়ে আসলাম এইখানেও টোটাল বিমান ভাড়া এনএসটি গ্রুপ আমাদের দিয়েছেন। সুতরাং এই স্পন্সরগুলিকে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। তারা যাতে আমাদের পাশে সবসময় থাকেন, এবং অন্যান্য স্পন্সররা যাদের সাথে আমাদের পরিচয় আছে। আপনারা জানেন স্পোর্টস স্পন্সরশিপ পাওয়া অত্যন্ত কঠিন বিষয়। কোনো এক সময় বিভিন্ন ব্যাংকগুলিকে সরকারি নির্দেশে বিভিন্ন ফেডারেশন অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত করা হয়েছিল, এবং সরকার অবশ্যই আমাদের সহযোগিতা করেন বলে আমরা কার্যক্রম চালিয়ে যেতে পারছি। আমি অনুরোধ করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে, তিনি যদি ব্যাংক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে এক একটা ফেডারেশনের সাথে এক একটা স্পোর্টস ডিসিপ্লিনের সাথে সম্পৃক্ত করেন, তাহলে হয়তো আমাদের যে অর্থনৈতিক অভাব ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে সেটা মিটে যাবে। আর ম্যারাথন স্পোর্টস কোম্পানি, যেই কোম্পানি এই বল সাপ্লাই
মানে তৈরি করে, নেট তৈরি করে, বর্ণনীয় ইনস্ট্রুমেন্ট তৈরি করে, শুরু থেকে তারা আমাদের এই সাপোর্ট দিয়ে যাচ্ছেন বিনা অর্থে। আমরা মানে সামান্য কিছু ইকুইপমেন্টস কিনেছি, বাকিগুলি তারাই আমাদের ডেভেলপমেন্টের প্রোগ্রাম হিসাবে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের খেলার জগৎ অনুষ্ঠানের ক্রীড়া ব্যক্তিত্ব পর্বে এই ছিল আজকের মতো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সঙ্গেই থাকবেন।